শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি ঝিমলি চলে এসেছি আরেকটি নতুন গল্প নিয়ে। ঝিমলির সাথে রহস্য গল্প। আজকের গল্প শ্রী তপন বন্দ্যোপাধ্যায়ের রঙের রহস্য। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার, এবং যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অনেক ধন্যবাদ। চলুন শুনি রঙের রহস্য। অঘ্রাণের এই প্রথম দিনগুলোতে ভোরের দিকে সামান্য ঠান্ডা পড়েছে, তবে রোদ উঠে গেলেই আবার গরম। লুনা ভোর ভোর উঠে ব্যালকনিতে মাথা ঝুঁকিয়ে দাঁড়ালেই গার্গীর মনে হয় যদিও ঠান্ডা লেগে যায়, বরং লুনা একটু দেরি করে উঠলেই ভালো। এরকম 5:30 6:30 ভাবতে ভাবতে সকালে চায়ের জল বসিয়েছিল গার্গী। ক্যালেন্ডারের পাতায় আজ 16 তারিখ, 16ই নভেম্বর, সোমবার, ভোর 6:15। আজ এখনো লুনা ওঠেনি, সায়নও না। সোনালি চাপা থাকে পাশের গেস্ট রুমটায়। রোজ খুব ভোরে ঘুম ভেঙে তার নিজের ঘরে হালকা শরীর চর্চা করে। আজও দরজা খুলে লিভিং রুমে ঢুকে দিদি গুড মর্নিং বলে জানিয়ে গেছে তার জেগে ওঠার সংবাদ। 5:30 6:30 একটা গভীর অর্থ আছে। লুনা কোনো কোনো দিন গার্গীর সঙ্গে 5:30টাতেই উঠে পড়ে শুরু করে তার রোজ নামচা। তার কেবলই ইচ্ছে ব্যালকনিতে চিবুক রেখে বাইরের দৃশ্য দেখা, কিন্তু কিছুতেই গরম জামা পরবে না, স্কার্ফও বাঁধবে না মাথায়। নানা মানুষজন দেখবে আর ছুটে ছুটে আসবে ভিতরে। মা দেখে যাও বলে গার্গীকে ব্যালকনিতে টেনে নিয়ে যাবে টানতে টানতে। কিন্তু ও যদি 6:30টায় ওঠে তাহলে আর প্রাকৃতিক দৃশ্য বা মানুষ দেখার মতো বিলাসিতা করার সময় পাবে না। হাত মুখ ধুয়ে পড়তে বসতে হবে। আজ লুনা এখনো ওঠেনি দেখে নিশ্চিন্ত মনে দুটো কাপ পাশাপাশি রেখে চা চিনি ঢালছে, একটি তার, অন্যটি সোনালি চাঁপার। ভাবছে সায়ন আর লুনাকে ডেকে তুলবে কিনা। সে সময় সোনালি চাঁপা এলো এ ঘরে। দিদি, প্যারিসের ঘটনা কি সাংঘাতিক। গার্গী গতকালের সমস্ত কাগজ খুঁটিয়ে পড়েছে। বলল, খুব উদ্বেগের খবর। উগ্রপন্থীরা যেভাবে জাঁকিয়ে বসেছে সারা পৃথিবীতে মানুষকে স্বস্তি পেতে দেবে না। বলে 2 কাপ চা তৈরি করে 1 কাপ এগিয়ে দিল সোনালি চাঁপার দিকে। সোনালি চাঁপা লাজুক মুখে টেনে নেয় চায়ের কাপ। গার্গীর রোজকার রুটিন ঠিক এরকমই। সকালে সায়ন ঘুম থেকে ওঠার আগে 2 কাপ চা তৈরি করে সোনালি চাঁপার সঙ্গে গল্প করতে করতে গরম চায়ে চুমুক দেওয়া। সায়নের পছন্দ চা নয়, কফি। তাই সায়ন ঘুম থেকে উঠলে তার জন্য আলাদা করে কফি তৈরি করে দেয় গার্গী। সে সময় সে নিজে আর 1 কাপ চা তৈরি করে দেয় সায়নকে। প্যারিসের ভয়ঙ্কর সংবাদ নিয়ে যখন আলোচনা করছে সোনালি চাঁপার সঙ্গে, তার মধ্যে চোখ মুছতে মুছতে লুনা তার অভ্যাস মতো প্রথমে তার মাকে জড়িয়ে ধরে ঘুমটা তাড়িয়ে নেয় চোখ থেকে। তারপর গিয়ে দাঁড়ায় সোনালি চাঁপার কাছে। সোনালি চাঁপা এখন তাকে নিয়ে কিছুক্ষণ ব্যস্ত থাকবে। তাকে বাথরুমে নিয়ে যায়, তারপর হাত মুখ ধুয়ে ব্যস্ত হয়ে পড়ে তার জন্য হেলথ ড্রিঙ্কসটা বানাতে। তার একটু পরেই লম্বা লম্বা হাই তুলতে তুলতে সায়নের গাত্রোত্থান। গার্গী অতএব চায়ের স্বাদ নেওয়ার ফুরসতে সায়নের জন্য তৈরি করে নেয় কফি। কফি দিয়ে দিন শুরু হয় তার। সায়ন কফির কাপে আরাম চুমুক দিয়ে ব্যস্ত হয়ে পড়ল খবরের কাগজের বোঝা টেনে নিয়ে তার পাতায় মুখ লুকোতে। গার্গীর চায়ের কাপ শেষ করে ঠকাস করে সেন্টার টেবিলে রাখতে না রাখতে কলিং বেলের শব্দ। সোনালি চাপা দরজা খুলতেই হাসিদের উৎকণ্ঠিত প্রবেশ। দিদি, দেখে এলাম, কি ভিড় কি ভিড়। গার্গী চমকে উঠে বলল, কোথায় ভিড়? তোমাদের ওই গেটের মুখে। কিসের ভিড় গো? কি জানি, কে যেন খুন হয়েছে বলা বলি করছে। গার্গীর শরীরে রক্তস্রোত দ্রুত বইতে শুরু করলো এক মুহূর্তে। জিজ্ঞাসা করলো, কোথায়? ওই তো ডি ব্লকে শুনে আলাম। খবরের কাগজ খুললেই শুধু দুর্ঘটনা আর মৃত্যুর খবর, কিন্তু তাদের ড্রিম হাউস কমপ্লেক্সে কেউ খুন হয়েছে এই ঘটনা শোনার পর আর নিশ্চেষ্ট হয়ে থাকা চলে না। জিজ্ঞাসা করলো, তুমি শুনে এলে তাই? হ্যাঁ, তাই তো বললো গেটের সিকিউরিটি।
হাসিদি সাধারণত ভুলভাল খবর দেয় না। তবু নিশ্চিন্ত হতে গার্গী তৎক্ষণাৎ ফোন করলো তাদের কমপ্লেক্সের সেক্রেটারি তুহিন মিত্রকে। সারা কলকাতায় এখন রাশি রাশি ফ্ল্যাট বাড়ি। তাদের চমৎকার সব নামকরণ হওয়ার সুবাদে বাইরে থেকে দেখলে চমৎকার একটা অনুভূতি হয় বাইরে থেকে আসা ভিজিটরদের। গার্গীদের ফ্ল্যাট বাড়িটার নাম ড্রিম হাউস অ্যাপার্টমেন্ট। তাদের ড্রিম হাউস কমপ্লেক্সে 4টে হাই রাইজ বিল্ডিং, 4টি 11 তলার। এক একটা বিল্ডিংয়ে 44টা করে ফ্ল্যাট। বলতে গেলে একটা বিশাল রাজত্ব। তার সেক্রেটারি তুহিন মিত্র ব্যবসায়ী, কিন্তু রোজই কয়েক ঘন্টা করে সময় দেন এত বড় কমপ্লেক্সে ঝামেলা সামলাতে। অনেকক্ষণ রিং হওয়ার পর তুহিন বাবু অবশ্য ধরলেন ফোনটা। বললেন, ম্যাডাম আপনি ঠিকই শুনেছেন, আমি এক্ষুনি ভাবছিলাম আপনাকে ফোন করব, কিন্তু আপনি নিশ্চয়ই ব্যস্ত, অফিসে যেতে হবে, এই কারণে দ্বিধা করছিলাম। আপনি তো জানেন আমাদের ডি ব্লকের রাকেশ সিনহা খুব নামকরা আর্টিস্ট, D/1-এ থাকেন। আগামী 20শে নভেম্বর তার এক্সিবিশন, হয়তো আপনিও চিঠি পেয়েছেন। হঠাৎ আজ একটু আগে তার বাড়ির কাজের লোক দরজায় বেল বাজিয়েও খুলছেন না দেখে এদিক ওদিক ঘুরে দেখেছে বেডরুমের একটা জানালা খোলা। সেই জানালা দিয়ে উঁকি মেরে দেখে রাকেশ সিনহা বিছানায় পড়ে আছেন অচেতন হয়ে। বাইরে থেকে দেখলেন কেন, ভিতরে ঢুকতে পারছেন না? গার্গী জানতে চাইল। না ম্যাডাম, ভিতর থেকে দরজা লক করা। ওর ফ্ল্যাটটা ইন্টারলক সিস্টেম। আমরা প্রথমে ভেবেছিলাম হার্ট অ্যাটাক, কিন্তু যা আশ্চর্য করছে তা হলো ডি ব্লকের একতলার জানলা কখনো খোলা থাকে না। আজ দেখছি জানলাটা খোলা। আপনাদের কি মনে হচ্ছে, মার্ডার? কিছু বুঝতে পারছে না, কিন্তু জানালার শিক বাঁকিয়ে কেউ ঢুকেছিল, মানে চুরি বা ডাকাতি করতে ঢুকেছিল মনে হচ্ছে। পুলিশে খবর দেওয়া হয়েছে? গার্গী জানতে চাইল। হ্যাঁ ম্যাডাম, অফিসার ইনচার্জ এই এক্ষুনি পৌঁছে যাবেন বাহিনী নিয়ে। আপনি একবার আসবেন ম্যাডাম? হ্যাঁ তুহিন বাবু, আমি এক্ষুনি আসছি। গার্গী তক্ষুনি প্রস্তুত হলো ডি ব্লকের সামনে যেতে। গার্গী থাকে A/7 ফ্ল্যাটে। গেট দিয়ে ঢুকে একেবারে বাঁ দিকের 11 তলার বাড়িটার 4th ফ্লোরে। আর রাকেশ সিনহা থাকেন ডি ব্লকে। গেট দিয়ে ঢুকে একেবারে ডান দিকের শেষ বাড়িটার 1 তলায়। দুটো ব্লকের মধ্যে কিছুটা ব্যবধান হলেও রাকেশ সিনহাকে গার্গীরা চেনে শিল্পী হিসেবে। বছর 40-এর মানুষটি ব্যাচেলর, একাই থাকেন, তবে মাঝে মধ্যে বন্ধু বান্ধব এসে থেকে যান 2-4 দিন। রাকেশ সিনহা নাকি ইচ্ছে করেই 1 তলার ফ্ল্যাট নিয়েছেন। তার একটা কারণ, তার ফ্ল্যাটে ঢোকার মুখে একটা বেশ বড় আকারের বোর্ড টাঙানো। সেই বোর্ডের ওপর প্রায় শোভা পায় তার আঁকা এক একটি ছবি। তার ছবির বৈশিষ্ট্য গাঢ় রঙের ব্যবহার। যে কোনো ছবিই তিনি আঁকেন না কেন, তাতে শুধু গাঢ় রঙের কারুকাজ। সারাদিন দৃশ্যমান হয়ে পরদিন সকালে আর একটি নতুন ছবি। কারো ইচ্ছে হলে সেই ছবি দেখে আসতে পারেন যতক্ষণ খুশি, যেন এই বোর্ডটাই একটা আর্ট গ্যালারি। রাকেশ সিনহাকে চোখে দেখা যায় খুব কম, কেননা তিনি ফ্ল্যাটের বাইরে বেরোন কদাচিৎ। কিন্তু তার ছবির কারণে কমপ্লেক্সের মধ্যে তার নাম হয়ে গেছে রংবাবু। তার রঙের মধ্যেই থাকে ছবির রহস্য। ড্রিম হাউস অ্যাপার্টমেন্টে এমন অনেকজন আছেন যারা নানা কারণে প্রতিষ্ঠিত সমাজে। কখনো আলোচনা হয় সি ব্লকের দেবরাজ সামন্তকে নিয়ে, যিনি সিনেমার গানে সুর দিয়ে ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছেন শ্রোতা দর্শকদের মধ্যে। কখনো আলোচনা হয় বি ব্লকের ঋষি তালুকদারকে নিয়ে, যিনি পুলিশ অফিসার হিসেবে বেশ জাঁদরেল। কখনো আলোচনা হয় এই ব্লকের রঞ্জন সাপুইকে নিয়ে, যিনি প্রায় মধ্যরাতে প্রায় বেহুঁশ অবস্থায় অ্যাপার্টমেন্টে ফিরে গেটের কাছে এসে চেঁচামেচি শুরু করে দেন। সিকিউরিটির লোকেরা গেট খুলতে দেরি করছে, নিশ্চয়ই তারা ঘুমোচ্ছে নাক ডাকিয়ে। কখনো আলোচনা হয় এই ব্লকের সম্পূর্ণা চ্যাটার্জিকে নিয়ে, যার নাচের অনুষ্ঠান থাকলে খুব ভিড় হয় হলগুলোতে। কিন্তু রাকেশ সিনহা মানুষটা সত্যি আলোচনার যোগ্য মানুষ। তার ছবির প্রদর্শনীর কথা প্রায় ছাপা হয় নানা পত্রপত্রিকায়। অ্যাপার্টমেন্টের অধিকাংশ মানুষই অবশ্য সে খবর রাখেন না। রাকেশ সিনহাও কখনো জাঁক করে বলেন না কারো কাছে।
নিজের আঁকা আঁকি নিয়েই ব্যস্ত থাকেন ফ্ল্যাটের ভিতর। কোনো অনুষ্ঠানাদিতে দেখা যায় না তাকে। কারো সঙ্গে যোগাযোগ নেই বলে শিল্পীকে নিয়ে তেমন কোনো আলোচনাও হয় না অ্যাপার্টমেন্টে। যা কিছু আলোচনা তার ছবি নিয়ে। তার ছবির কোনো প্রদর্শনী থাকলে ৩২টি ফ্ল্যাটের জন্য ৩২টি আমন্ত্রণ পত্র রেখে যান সিকিউরিটি রুমে। রক্ষীরা ফ্ল্যাটের বাসিন্দাদের যাকে যখন চোখে পড়ে তার হাতে তুলে দেয় আমন্ত্রণ পত্রগুলি। অনেক সময় পড়েও থাকে বিলি না হওয়া চিঠি। সেই প্রদর্শনীতে মাত্র ২-৪ জনই হয়তো যান। গার্গী বা সায়ন কখনো যায়নি রাকেশ সিনহার ছবি দেখতে। এই বিষয়ে সায়নের বক্তব্য, রাকেশ সিনহা নিজে কখনো ফোন করেও বলেননি প্রদর্শনীতে যাওয়ার কথা। শুধু একটা আমন্ত্রণপত্র পাঠিয়ে দায়িত্ব শেষ হয়ে যায় না শিল্পীর। তাছাড়া তার সঙ্গে কুৎসিত হয়তো দেখা হয়। রাকেশ সিনহা মুখ নিচু করে পাশ কাটিয়ে চলে যান নিজের ফ্ল্যাটের দিকে। গার্গী কখনো ভেবেছে মানুষটি খুব মুখচোরা গোছের, হয়তো তাই আজ সেই মানুষটি মারা গেছেন শুনে মনটা খারাপ হয়ে গেল খুবই। দেওয়ালের দিকে নজর করে গার্গী দেখল সকাল ৮টা বেজে ১০। এখনই সায়ন শুরু করে দেবে অফিসে যাওয়ার প্রস্তুতি। কফির কাপ শেষ করে তাক থেকে সেভিং শেট নিয়ে তার দিকে একবার তাকিয়ে গার্গী বলল, আমি চট করে একবার ঘুরে আসি ডি ব্লক থেকে। সোনালি চাঁপাকে বলে যাচ্ছে লুনাকে যেন রেডি করে তুলে দিয়ে আসে স্কুল বাসে। তুমি একবার যাওয়ার সময় দেখে যেও ঘটনাটা। মিনিট ৫-এর মধ্যে গার্গী ফ্ল্যাট থেকে নেমে পৌঁছে গেল ডি ব্লকের সামনে। হাসিদি যেমন বলেছিল সেরকমই প্রচুর মানুষ এসে গেছেন সংবাদটি শুনে। কেউ কেউ ইতিমধ্যে অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে সেই পোশাকেই দাঁড়িয়ে গেছেন ভিড়ের মধ্যে। অ্যাপার্টমেন্টের বহু মেয়ে, বউ, এমনকি কিছু বাচ্চারাও। তুহিন মিত্র বলেছিলেন তখনও পুলিশ এসে পৌঁছয়নি, কিন্তু এখন দেখলো পুলিশের দুটি জিপ দাঁড়িয়ে। ডি ব্লকের সামনে একজন অফিসার ও ৩ জন কনস্টেবল, ভিতরেও কয়েকজন। গার্গী এই কমপ্লেক্সে খুবই পরিচিত, কেননা সে প্যারাডাইজ প্রোডাক্টস নামে একটি বিশাল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। সায়ন সেই কোম্পানির চেয়ারম্যান। কিন্তু গার্গীর অন্য খ্যাতি তার গোয়েন্দা হওয়ার সুবাদে। তাকে দেখেই তুহিন মিত্র এগিয়ে এসে বললেন, চলুন ম্যাডাম, একজন লক এক্সপার্টকে খবর দিয়েছিলাম, তাকে দিয়ে রাকেশ সিনহার ফ্ল্যাটের ইন্টারলক খুলেছি। থানার ওসি তার লোকজনকে নিয়ে ভিতরে ঢুকেছেন। চলুন, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, যাব তুহিনবাবু। তার আগে আপনি সিকিউরিটি রুমে একবার খবর দিন তো, গত কয়েকদিনের মধ্যে রাকেশ সিনহার ফ্ল্যাটে ভিজিটর হিসেবে কারা কারা এসেছিলেন তার একটা তালিকা করতে। তাদের মোবাইল নম্বরগুলো যেন পাশে পাশে লেখা থাকে। তুহিন মিত্র বললেন, রাইট ম্যাডাম, আমি এখনই অনিল পান্ডাকে বলে দিচ্ছি তালিকা তৈরি করে পাঠিয়ে দিতে। আমাদের কমপ্লেক্সে যিনি আসুন ভিজিটার্স রেজিস্টারে তার নাম, ঠিকানা আর মোবাইল নাম্বার লেখাটা বাধ্যতামূলক। অনিল পান্ডা এই ড্রিম হাউস অ্যাপার্টমেন্টের সিকিউরিটি অফিসার, খুবই দক্ষ আর কর্মতৎপর। তুহিনবাবু শুধু তালিকা তৈরি করলেই হবে না, কিন্তু সিকিউরিটি অফিসারকে বলুন এখানে যা ঘটেছে তা তাঁদের জানিয়ে দিতে, আর বলে দিন তারা যেন এখনই চলে আসেন ড্রিমল্যান্ড কমপ্লেক্সে। গার্গী বলল, ঠিকই বলেছেন ম্যাডাম, ঘটনার আকস্মিকতায় আমি এমন পাজলড হয়ে গেছি যে এগুলো এতক্ষণ মাথায় আসেনি আমার। দাঁড়ান, আমি অনিল পান্ডাকে বলে দিই সব। তুহিন মিত্র মোবাইলে সুইচ অন করে যা বলার বলে দিলেন অনিল পান্ডাকে। গার্গী বলল, এবার চলুন ওপাশের জানালাটা দেখে আসি। গার্গীদের ড্রিম হাউস কমপ্লেক্সের পরিসর অনেকটাই। কমপ্লেক্সের ভিতরটা বেশ খোলামেলা। চারপাশের পাঁচিলও প্রায় ১.৫ মানুষ সমান উঁচু। কমপ্লেক্সের গেট দিয়ে ঢুকে অনেকখানি পিচ পথ। বাঁ দিকে এ এবং বি ব্লক, ২ ব্লকের মধ্যে অনেকখানি স্পেস। ডান দিকে সি এবং ডি ব্লক, সেই ব্লকের মধ্যেও অনেকখানি স্পেস। পিছন দিকে অনেকখানি সবুজ। তারপরে মস্ত ক্লাব রুম, তারই একপাশে একটা অফিস ঘর। গার্গী ২-৩ বার ডি ব্লকের দিকে এসেছিল। পাঁচিলের ওপাশে রাস্তার ধারে একটা ডাস্টবিন থাকায় ডি ব্লকের বাসিন্দারা পারতপক্ষে ওদিকটার জানালাটা বন্ধ রাখতেই বাধ্য হন। বিশেষ করে একতলা দোতলার বাসিন্দারা তো কখনোই খোলেন না। সেই জানালার কাছে যেতেই একটা বোটকা গন্ধ ঠোক্কর দিল গার্গীর নাকে। কিন্তু এই মুহূর্তে নাকে কাপড় চাপা দিলে চলবে না। গার্গী প্রায় দম বন্ধ করে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখল
রাকেশ সিনহার লম্বা শরীরটা বিছানায় পড়ে আছে চিত হয়ে। জানলার গ্রিল সামান্য বাঁকানো, যা দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কেউ যেন ঢুকেছিল জানালা দিয়ে। ঘরের মধ্যে ঘোরাঘুরি করছেন কয়েকজন পুলিশ অফিসার। গার্গীর দেখা শেষ হতে বলল, চলুন একবার ভিতরে যাই। ঘরের ভিতর তখন সতর্ক ভঙ্গিতে চলাফেরা করছেন পুলিশ অফিসাররা। একজন ফটোগ্রাফার নানা ভঙ্গিতে ফটো তুলে দেখিয়ে নিচ্ছেন একজন সিনিয়র অফিসারকে। বেশ লম্বা গড়নের পুলিশ অফিসারটি যে ওসি তা বুঝে ফেলল গার্গী। তুহিন মিত্র তাঁর সঙ্গে আলাপ করিয়ে দিল ওসির। বলল, মিস্টার দাস, ইনি গার্গী চৌধুরী, আমাদের এ ব্লকে থাকেন। নিশ্চয়ই জানেন ওর নাম। লালবাজারের অফিসাররাও ওকে চেনেন ডিটেকটিভ হিসেবে। ওসির নাম রাজেন্দ্র দাস। সঙ্গে সঙ্গে এগিয়ে এসে হাত জোর করে বললেন, নমস্কার ম্যাডাম, আপনাকে কে না চেনে। আপনি যে এখানেই থাকেন তা জানা ছিল না। আপনাকে পেয়ে ভালোই হলো। মনে হচ্ছে খুব ক্রিটিক্যাল কেস। একা ছিলেন রাতে, সেই সময় ঘটেছে ঘটনাটা। হঠাৎ নয়, অথচ মৃত্যু হয়েছে। গ্রিল ভাঙার একটা চেষ্টা আছে, কিন্তু যেটুকু গ্রিল ভাঙানো বাঁকানো হয়েছে তার মধ্য দিয়ে কারো পক্ষে ভিতরে ঢোকা সম্ভব নয়। তাহলে কি করে হলো? কি মনে হচ্ছে, মার্ডার? কোনো ব্লাড স্টেন নেই বিছানায়? গার্গী বলল, না, মনে হচ্ছে শ্বাসরোধ করে মারা হয়েছে। গলায় কোনো দাগ পেলেন? না, মনে হচ্ছে ঘুমের ঘোরে ছিলেন, সেই সময় নাকের উপর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করা হয়েছে। গার্গী দেখল যে রাকেশ সিনহা যে বিছানায় শুয়ে আছেন তার চাদর সামান্য এলোমেলো। কাঞ্চন দাসের অনুমান মনে হচ্ছে ঠিকই। হঠাৎ ঘুমের ঘোরে তাকে নাকে বালিশ চাপা দেওয়ায় রাকেশ সিনহা নড়তে পর্যন্ত পারেননি। কখন মৃত্যু হয়েছে তার কিছু আন্দাজ করতে পারছেন? না, পোস্টমর্টেম হলে বোঝা যাবে, তবে দেখে মনে হচ্ছে কাল মধ্যরাতে। চুরি বা ডাকাতির উদ্দেশ্য ছিল কিছু বোঝা যাচ্ছে? বুঝতে পারছি না এখনো। কোনো কিছু খোয়া গেছে কিনা দেখতে হবে। একটা আলমারি আছে পাশের ঘরে। আলমারির একটা পাল্লা খোলা, তাতে চাবি লাগানো। ভিতরের কাগজপত্র সামান্য এলোমেলো। উনি তো একাই থাকতেন, ফলে কিছু নিয়ে গেছে কিনা তা বলারও কেউ নেই। গার্গী কিছুক্ষণ ঝুঁকে পড়ে রাকেশ সিনহার প্রাণহীন দেহটা দেখল নিখুঁত পর্যবেক্ষণে। তারপর বলল, মিস্টার দাস, আমার কিন্তু মনে হচ্ছে রাকেশ সিনহা খুন হয়েছেন একেবারে ভোরের দিকে। কাঞ্চন দাস অবাক হয়ে বললেন, কি করে বুঝলেন ম্যাডাম? আমি দেখেছি, যদি 10-11 ঘন্টারও বেশি আগে কোনো খুন হয়ে থাকে তাহলে দেওয়ালে বা মেঝে ছোট পিঁপড়ের আনাগোনা থাকতো, কিন্তু এ ঘরের কোথাও তেমন দেখছি না। একজন এন্টমোলজিস্ট আমাকে বলেছিলেন একটি ডেড বডির কাছে পিঁপড়েদের অবস্থান দেখে বোঝা যায় ঠিক কখন লোকটি মারা গেছে। এমনকি ডিকম্পোজড হওয়া ডেড বডি খুঁজে পাওয়া গেলেও তার কাছাকাছি পিঁপড়েদের আনাগোনা খেয়াল করে তাদের সংখ্যা দেখে ডেড বডির কাছাকাছি তাদের ডিম পাড়ার পরিমাণ হিসেব করে বলে দেওয়া যায় 3 দিন না 5 দিন আগে লোকটি মারা গেছে। কাঞ্চন দাস শুনলেন মন দিয়ে, তবুও সন্দেহ প্রকাশ করলেন। ম্যাডাম, কিন্তু এরকম টাটকা ডেড বডি দেখে কি আন্দাজ করা যায় খুনের ঠিকঠাক সময়? না, তা করা যায় না। তবে আরও একটা বিষয় খেয়াল করেছেন, ঘরের এসি চালু রয়েছে। হ্যাঁ, সেই কারণেই বেশ শীত শীত করছে। অথচ বাইরে কিন্তু বেশ গরম। অফিসার ইনচার্জ বোঝার চেষ্টা করলেন গার্গীর কথার উদ্দেশ্য। গার্গী পরিষ্কার করার চেষ্টা করলো। বলল, যদি মাঝরাতে ঘরের দরজা খুলে গ্রিল বাঁকানো হয়ে থাকে তাহলে কিন্তু এতক্ষণ বাইরের গরমে ভিতরের ঠান্ডা এতখানি থাকার কথা নয়। অর্থাৎ জানালাটা খোলা হয়েছে ভোরের দিকেই। ম্যাডাম, আপনি বলছেন ভোরের দিকে শ্বাসরোধ করে মারা হয়েছে? চারপাশের পরিস্থিতি দেখে তাই তো অনুমান করছি। ওসি ভাবলেন গার্গীর কথা। বললেন, ঠিক আছে, এটা আমাদের মাথায় থাকবে। হঠাৎ গার্গীর নজরে এলো ঘরের কোণে টেবিলটির উপর পড়ে আছে খবরের কাগজ। হাতে তুলে নিয়ে দেখলো আশ্চর্যভাবে সেটি আজকের তারিখ। সেটি ওসির হাতে তুলে দিয়ে বলল, স্ট্রেঞ্জ, কাগজটা আপনি দেখেছেন? ওসি সেটি নিয়ে বললেন, সত্যি আশ্চর্য, আজকের কাগজ ঘরের ভিতর এলো কি করে? ঘরের দরজা তো ভিতর থেকে বন্ধ ছিল। গার্গী চিন্তামগ্ন হলো। সত্যি খুব তাৎপর্যপূর্ণ।
কাঞ্চন দাস আন্দাজ করার চেষ্টা করলেন। বললেন, ম্যাডাম, কাগজটা বারান্দায় দিয়ে গিয়েছিল হকার। একতলায় থাকলে এই সুবিধাটা পাওয়া যায়। আমি এক্ষেত্রে দুটি বিষয় অনুমান করছি। এক, রাকেশ সিনহার ঘরের জানলার শিক মাকিয়ে কেউ ঘরে ঢুকে থাকতে পারেন। তিনি রাকেশ সিনহাকে শ্বাসরোধ করে খুন করেছেন। ঘরটি যেহেতু ইন্টারলক সিস্টেমের, তিনি ভিতরের কাজ সমাধা করে দরজা খুলে বাইরে আসেন। বারান্দায় খবরের কাগজ পড়ে আছে দেখে সেটি ভিতরে রেখে দিয়ে বেরিয়ে যান। দুই, রাকেশ সিনহার ঘরে আগে থেকে চেনা কেউ ছিলেন। তিনিই ভোরে উঠে রাকেশ সিনহাকে খুন করে দরজা খুলে বেরিয়ে যাওয়ার আগে খবরের কাগজটি পড়ে আছে দেখে ভিতরে রেখে আবার বেরিয়ে যান। গার্গী বলল, হতেও পারে। খুনি খবরের কাগজ বিষয়ে খুব সজাগ। আচ্ছা মিস্টার দাস, যখন চাবিওয়ালা ইন্টারলক ভেঙে দরজা খুলেছিল তখন কি খবরের কাগজটা পড়েছিল বারান্দায়? যারা ঘরে ঢুকেছিলেন তাদেরই কেউ হয়তো খবরের কাগজটা হাতে করে নিয়ে গিয়েছিলেন ভিতরে। ওসি ঘাড় ঝাঁকিয়ে বললেন, না, আমি তো তখন উপস্থিত ছিলাম। বারান্দায় কাগজ পড়ে থাকলে আমার নজরে আসতো। এটা একটা ঘোরতর রহস্য। বিষয়টা আমি নোট করলাম। গার্গী তখন ঘুরে ঘুরে দেখছে ঘরটির অবস্থান। বেডরুমের ঠিক পাশের ঘরটি শিল্পীর আঁকার জায়গা। সেই ঘরের মাঝখানে একটি বিশাল স্ট্যান্ডে শুরু হয়েছে নতুন ছবির খসড়া। নিশ্চয়ই শিল্পীর আসন্ন প্রদর্শনীর জন্যই। চলুন তো, খোলা আলমারিটা একবার দেখে নি। গার্গী কাঞ্চন দাসকে নিয়ে একবার দেখে নিল খোলা আলমারিটার অবস্থান। একটা পাল্লা খোলা। দেখে ঘাড় নেড়ে বলল, মিস্টার দাস, কিছু কাগজ এলোমেলো হয়ে থাকলেও তেমন কিছু নেওয়া হয়েছে বলে মনে হচ্ছে না। যেন সন্দেহ আরোপ করার জন্য এরকম একটা দৃশ্য সাজানো হয়েছে। পুলিশ অফিসাররা তখন সংগ্রহ করছেন ডেড বডি সম্পর্কে যাবতীয় তথ্য, নিচ্ছেন নানা দৃষ্টিকোণ থেকে ফটোগ্রাফ। ফরেন্সিক এক্সপার্টদের নির্দেশ দিচ্ছেন সম্ভাব্য সব জায়গা থেকে হাতের ও পায়ের ছাপ সংগ্রহ করতে। একটু পরেই তাদের কাজ শেষ হতে তারা ব্যস্ত হয়ে পড়লেন ডেড বডি মর্গে পাঠিয়ে পোস্টমর্টেমের ব্যবস্থা করতে। তাদের সঙ্গে গার্গীও বেরিয়ে এলো ফ্ল্যাটের বাইরে। ফ্ল্যাটের বাইরে তখন বেশ ভিড়। মহিলাদের সংখ্যাই বেশি, পুরুষদের সংখ্যা কম। পুরুষদের বেশিরভাগেরই অফিসে বা বিজনেস সেন্টারে যাওয়ার তাড়া আছে। তবে ডি ব্লকের কয়েকজন রয়ে গেছেন প্রতিবেশী হিসেবে, যদি কোনো প্রয়োজনে লাগে। ডেড বডি পোস্টমর্টেমে যাওয়ার পর অফিসার ইনচার্জ কাঞ্চন দাস চললেন পাশের ছোট্ট ক্লাব হাউস সংলগ্ন অফিস ঘরটিতে বসতে। গার্গীকেও বললেন, চলুন ম্যাডাম, আপনার উপস্থিতি আমাদের কাজে লাগবে। তুহিন বাবু, আপনারাও কয়েকজন চলুন, ওখানে থাকবেন আমাদের সঙ্গে। তুহিন মিত্র তক্ষুনি আশপাশে দাঁড়ানো কয়েকজনকে ডেকে নিলেন ক্লাব হাউসে। ক্লাব হাউসের অফিস রুমটি বেশ বড়ই। তারই একটি চেয়ারে বসে অফিসার ইনচার্জ প্রথমেই বললেন, তুহিন বাবু, রাকেশ সিনহা যেহেতু একা থাকতেন, তার সম্পর্কে আপনারা কে কি জানতেন তা যেমন জানতে চাইব, তেমনি কলকাতায় তার কোনো বন্ধু বান্ধব থাকেন কিনা তাদের সঙ্গেও যোগাযোগ করে খবর দিতে হবে এখানে চলে আসার জন্য। তুহিন মিত্র বললেন, মিস্টার দাস, আমরা যতদূর জানি রাকেশ সিনহার কোনো আত্মীয় পরিজনের যোগাযোগ নেই। এখানে যা কিছু ইনফরমেশন আমার কাছেই থাকে, অন্য কেউ তার সম্পর্কে জানেন বলে জানা নেই। তবে এখানে যে কজন আছেন তারা যদি কিছু জানেন বলতে পারেন। জোনাপাচেক বাসিন্দা উপস্থিত ছিলেন, তারা কেউ কিছু বলতে পারলেন না। পরক্ষণে কাঞ্চন দাস বললেন, তুহিন বাবু, রাকেশ সিনহার ফ্ল্যাটে যে মেড সার্ভেন্ট কাজ করে তাকে থাকতে বলেছিলাম, তাকে প্রথমে ডেকে দিন। খুব কাছেই অপেক্ষা করছিল মধ্যবয়সী এক মহিলা। সাধারণত কাজের মহিলারা যেরকম হয় তার চেয়েও একটু ভালো চেহারার মহিলা এসে দাঁড়ালেন ঘরের মধ্যে। তার মুখভঙ্গিমায় বলে দিচ্ছে খুব ভয় পেয়ে গেছে সে। চোখ দুটো ছলছল করছে, মুখটা শুকনো। কাঞ্চন দাস জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? মহিলা জড়সড় হয়ে বললেন, আগে রুকমিনী। কোথায় থাকেন? আগে কলাবন বস্তিতে। কলাবন বস্তি এখান থেকে খুব বেশি দূর নয়। ওসি বুঝলেন জায়গাটার অবস্থান। জিজ্ঞাসা করলেন, কতক্ষণ লাগে এখানে আসতে? পায়ে হেঁটে আধ ঘন্টা। D/1 ফ্ল্যাটে কতদিন কাজ করছো? তা 1 বছর হবে। কেমন মানুষ ছিলেন রাকেশ সিনহা?
রুক্মিণী একটু ভাবলেন, থামলেন, বললেন, খুব ভালো মানুষ ছিলেন। আমি সকালে ঠিকই কাজ করে দিয়ে যেতাম আর বেলায় এসে রান্না করে দিতাম। কোনোদিন বলেননি রুক্মিণী রান্না ভালো হয়নি। আজ সকালবেলায় কটার সময় এসে বেল বাজিয়েছিলে? আগে বাবু, ঘড়ি তো কখনো দেখিনি। দুবারই কাজ করে এসে তবে ওনার বাড়ি আসি রোজ 8:30টার পর। তা কলিং বেল বাজানোর পরেও উনি দরজা খোলেননি? না। তা এরকম কখনো হয়নি এর আগে? হ্যাঁ, হয়েছে। উনি কখনো হঠাৎ করে দিল্লি টিল্লি চলে যেতেন, আমাকে বলে যেতে পারতেন না। 3 দিন 4 দিন পর এসে বলতেন, রুক্মিণী তোমার কদিন খুব হয়রানি হলো, তাই না? আমি বলতাম, কি আর হয়রানি, রোজ এসে কলিং বেল টিপি আপনি দরজা খুলে দেন, না খুললে অন্য বাড়ি চলে যাই। তা এবারও কলিং বেল টিপলে উনি দরজা খোলেননি, তখন কি করলে? আমি অন্য বাড়ি চলে যাচ্ছিলাম, হঠাৎ নজর পড়লো জানালাটার দিকে। দেখি কি জানালা খোলা। খুব অবাক লাগলো, বাবু তো কখনো ওদিকে জানালা খোলেন না। তখন উঁকি দিয়ে দেখি ওই কাণ্ড। তখন কি করলে? বাবু, আমি প্রথমে ভেবেছিলাম বাবু ঘুমিয়ে পড়েছেন। আমি জোরে জোরে কবার ডাকলাম, কিন্তু তখনও ঘুম ভাঙেনি দেখে বুঝলাম কিছু একটা ঝামেলি হয়েছে। আমার বুকের ভিতরটা কেমন কইরে উঠলো। তা এখন পাশের ফ্ল্যাটে রমেন বাবুকে ডাকা করে বললাম, দেখুন তো বাবু কি হয়েছে। তিনিও ডাকাডাকি করে না ওঠাতে তখন সবাইকে ডাকলেন, বললেন হয়তো স্ট্রোক হয়েছে। কাঞ্চন দাস এবার তাকালেন তুহিন মিত্রের দিকে। তুহিন বাবু, আপনি তো ডাক্তারকে কল দিয়েছিলেন। আমাদের বি ব্লকে একজন কার্ডিওলজিস্ট আছেন, তাকে কল দিতেই তিনি এসে পরীক্ষা করে বললেন হার্ট অ্যাটাক নয়, দম বন্ধ হয়ে মারা গেছেন। কি নাম ডক্টরের? ডাক্তার রাজীব আগরওয়াল। রাজীব আগরওয়াল? তিনি কি আছেন এখানে? না, তার চেম্বারে আছেন, সুইনহো স্ট্রিটে। বলে গেছেন দরকার হলেই যেন তাকে ফোন করে দিই, তিনি চলে আসবেন। ঠিক আছে, পরে বলছি। আচ্ছা রুক্মিণী, তুমি কাল শেষ কখন ওকে দেখেছো? আগে কাল দুপুরে যখন রান্না করতে এসেছিল। তুমি একবেলা রান্না করে দাও, উনি সেই খাবারই রাতে খেয়ে নেন। হ্যাঁ, বেশিরভাগ দিনই তাই। কোনোদিন বলেন আজ একবেলার মতো করো, আমি একটু বেরোবো, রাতে খেয়ে ফিরবো। আবার কোনোদিন হয়তো দুবেলায় রান্না করলাম, কিন্তু উনি হঠাৎ কোথাও বেরিয়ে খেয়ে ফিরলেন। পরদিন আমি আসতে বললেন, রুক্মিণী খাবারটা নষ্ট হলো, তুমি ফেলে দাও। আচ্ছা রুক্মিণী, ওর আত্মীয় স্বজন কেউ আসেন ওর বাড়িতে? না বাবু, কোনোদিন দেখিনি। বিকেলের দিকে হয়তো আসতেন, তুমি জানবে কি করে? কি জানি বাবু, তবে বিকেলে কেউ এলে আমাকে বলতেন, ওনার বন্ধুরা আসতেন মাঝে মধ্যে। আসতেন? হ্যাঁ, দুজন মাঝে মধ্যে এসে থাকতেন, আর একজন আসতেন কিন্তু রাতে থাকতেন না। দুজনের মধ্যে একজন বাবুর বেশি বন্ধু, যার চোখে ঘষা কাচ। তাই নাকি? তাই নাকি? হ্যাঁ, একবার বাবু ঘরে নেই, তিনি এসে পড়েছেন, তখন ডুপ্লিকেট চাবি দিয়ে তিনি ঢুকেছিলেন। থানার ওসি তাকালেন তুহিন মিত্র দিকে। আপনাদের কমপ্লেক্সে যারা ভিজিটর আসেন তাদের নাম ঠিকানা নিশ্চয়ই লেখা থাকে ভিজিটর্স বুকে? হ্যাঁ, তা তো থাকেই, তুহিন মিত্র জানালেন। সিকিউরিটি অফিসারকে বলুন তো কারা এসেছিলেন গত কয়েকদিনে তার একটা তালিকা তৈরি করতে। তুহিন মিত্র বললেন, তালিকাটা তৈরি হয়ে গেছে মিস্টার দাস। তৈরি হয়ে গেছে? বাহ, কই দেখি। পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বার করে ওসির দিকে এগিয়ে দিয়ে বললেন, গার্গী ম্যাডাম কিছুক্ষণ আগে আমার সঙ্গে দেখা হতেই বলেছিলেন ভিজিটার্স বুক দেখে একটা তালিকা তৈরি করতে। আমি অনিল পান্ডাকে বলে দিয়েছিলাম তখনই, একটু আগে অনিল পান্ডা দিয়ে গেছেন লিস্ট। তালিকাটা টেবিলের উপর রেখে খুলতে গার্গীও ঝুঁকে পড়ল তালিকাটা দেখতে। মাত্র 3টি নাম লেখা আছে। তার প্রথম নাম প্রলয় লাহিড়ী, থাকেন খিদিরপুরে। দ্বিতীয় নাম বিশাল বর্গী, থাকেন পাতিপুকুরে। তৃতীয় নাম ত্রিগুণ ভদ্র, থাকেন বারুইপুরে। প্রত্যেকের নামের পাশে মোবাইল নাম্বার লেখা। তালিকাটা দেখে নিয়ে অফিসার ইনচার্জ আবার জিজ্ঞাসা করলেন, রুক্মিণী এবার বলো তো ওর বন্ধুরা কে কিরকম? বাবু, কে কিরকম তা কি করে বলবো, ওনাদের মধ্যে একজন আছেন মুখে চাপ দাড়ি, তার সঙ্গে প্রায় ঝগড়া হতো আমাদের বাবুর।
কাঞ্চন দাস উৎকীর্ণ হলেন, বললেন, কিরকম ঝগড়া? তা বলতে পারবো নি বাবু, তবে চাপদারি খুব ইঞ্জিরি ঝাড়তেন। তবে একটু পরে ঝগড়া মিটে যেত। তখন বাবু চেঁচিয়ে বলতেন, রুক্মিণী চা করো। আর অন্য দুই বন্ধু, একজনকে আমি দেখিনি বাবু, তিনি আসতেন বিকেলে। আর অন্যজন, তেনার চোখে ঝাপসা চশমা, চোখ দুটোর মনি যেন ঠিকরে বেরোয় আসতে চায়। আমাকে দেখলেই বলতেন, রুক্মিণী আদা চা দেবে আমাকে। কাঞ্চন দাস এবার তাকালেন গার্গীর দিকে, বললেন, আপনি কিছু জিজ্ঞাসা করবেন রুক্মিণীকে? গার্গী মাথা নেড়ে বলল, হ্যাঁ, একটা দুটো কথা। তারপর রুক্মিণীর দিকে তাকিয়ে বলল, রুক্মিণী, আজ সকালে যখন তুমি দরজার কলিং বেল বাজিয়েছিলে, তখন কি সামনের বারান্দায় খবরের কাগজ পড়েছিল? রুক্মিণী একটু মনে করার চেষ্টা করে বলল, না তো। কিন্তু সকালে হকার এসে খবরের কাগজ দিয়ে গেছে, অথচ সেই খবরের কাগজ কি করে ভিতরে চলে গেল? রুক্মিণী কিছুক্ষণ হতবাক হয়ে থেকে বলল, কি জানি বৌদি, রোজ তো আমি ভেতরে নিয়ে যাই, আজকে কে নিয়ে গেছে তা বলতে পারবো নি। রুক্মিণী, সকালে নিশ্চয়ই কেউ তোমার বাবুর ঘরে ঢুকেছিল। তা কি করে হবে বৌদি, দরজা তো ভিতর থেকে দেওয়া থাকে, ওই যে কি বলে ইন্টারলক, ভিতর থেকে বন্ধ হয়ে গেলে আর বাইরে থেকে খোলা যায় না। ঠিক আছে রুক্মিণী, তুমি এখন যাও, পরে দরকার হলে তোমাকে আবার ডাকবো। তুমি কি বিকেলে কোনো ফ্ল্যাটে কাজ করো? বৌদি, সি ফ্ল্যাটের একতলায় এক বৌদিমণি একা থাকেন, সন্ধ্যেবেলা এসে তার রুটি তরকারি করে দিয়ে যাই। দোতলায় এক বুড়ো বুড়ি থাকেন, তাদের দেখাশোনা করে রাত 9টায় ঘরে যাই। ঠিক আছে, যদি দরকার হয় খবর দেব। রুক্মিণী ঘরের বাইরে চলে গেলে গার্গী তাকায় ওসি কাঞ্চন দাসের দিকে, বলল, সিকিউরিটির লোকজনকে একবার ডাকুন, 3 বন্ধুর গতিবিধি একটু বুঝে নিই আমরা। ভিজিটার্স বুকটাও যেন আনেন সঙ্গে। ঠিক বলেছেন ম্যাডাম। তুহিনবাবু, আপনি অনিল পান্ডা আর তার রক্ষীদের একটু আসতে বলবেন। অনিল পান্ডা যে খুবই তৎপর তা বোঝা গেল মিনিট দুয়েকের মধ্যে। অফিসার ইনচার্জের সামনে উপস্থিত হয়ে লম্বা একটা স্যালিউট দিয়ে বলল, গুড মর্নিং স্যার। লম্বা শক্তপোক্ত চেহারা, অথচ পাকা চুলো ষাটোর্ধ্ব মানুষটি যে এককালে পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন তা তার স্যালিউট দেওয়ার ভঙ্গিতে স্পষ্ট। ওসি তাকে বসতে বলা সত্ত্বেও বসতে চাইলেন না, কেননা একজন সিনিয়র পুলিশ অফিসারের সামনে রক্ষীর না বসাটাই রেওয়াজ। কাঞ্চন দাস ভালো করে লক্ষ্য করলেন লোকটিকে, তার হাত থেকে ভিজিটার্স বুকটি নিয়ে খুলে ধরলেন টেবিলের উপর, যাতে গার্গীও দেখতে পারে এন্ট্রিগুলো পড়ে সাজিয়ে নিলে এরকম: প্রলয় লাহিড়ী, আসার তারিখ ও সময় 13/11/2015 সকাল 7টা, যাওয়ার তারিখ ও সময় 15/11/2015 সন্ধে 6টা। ত্রিগুণ ভদ্র, আসার তারিখ ও সময় 14/11/2015 বিকেল 5টা, যাওয়ার তারিখ ও সময় 14/11/2015 রাত্রি 10টা। বিশাল বর্গী, আসার তারিখ ও সময় 13/11/2015 দুপুর 3টে, যাওয়ার তারিখ ও সময় 15/11/2015 সন্ধে 7টা। তার মধ্যে বিশাল বর্গী 14 তারিখ বিকেলে একবার, 15 তারিখ দুপুরে একবার বড় গাড়িতে ছবি বোঝাই করে নিয়ে বেরিয়েছিলেন, 3 ঘন্টা পরে ফিরে এসেছেন সেই গাড়িতে। গার্গী ঝুঁকে পড়ে দেখলো পাতাটা, তারপর কাঞ্চন দাসের দিকে তাকিয়ে বলল, যদি কিছু মনে না করেন আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করে নিই, তারপর আপনি জেরা করবেন। কাঞ্চন দাস ঘাড় নাড়তে গার্গী বলল, দেখুন অনিল বাবু, 3 জনের মধ্যে ত্রিগুণ ভদ্র যেদিন সন্ধে এসেছেন সেদিনই রাতের বেলা চলে গেছেন, আর একবারও আসেননি এই অ্যাপার্টমেন্টে। কিন্তু বাকি 2জন, বিশাল বর্গী আর প্রলয় লাহিড়ী, 13 তারিখ এসেছেন। প্রথমজন বিকেল 3টে, দ্বিতীয়জন সকাল 7টায়। তারপর একই দিনে 1 ঘন্টা আগে পরে চলে গেছেন। অর্থাৎ তাঁরা 2জন রাকেশ সিনহার ফ্ল্যাটে 2 দিন হল্ট করেছেন, কিন্তু তার মধ্যেও বিশালবাবু 2 দিনে 2বার বাইরে গেছেন গাড়ি করে। তার সঙ্গে কি রাকেশ সিনহা আর প্রলয় লাহিড়ীও গিয়েছিলেন মনে করতে পারেন?
না ম্যাডাম, সিনহা বাবুর ছবির এক্সিবিশন হবে 20শে নভেম্বর। 14 আর 15 দুদিন দুটো বড় গাড়ি এসেছিল তাদের নিতে। সেই গাড়ির মধ্যে ছবি বোঝাই করে নিয়ে গিয়েছিলেন দুই বন্ধু। তবে গাড়িতে ছবি বোঝাই করার সময় রাকেশ বাবু আর প্রলয় বাবু দাঁড়িয়েছিলেন গাড়ির পাশে। কোথায় নিয়ে গিয়েছিলেন ছবিগুলো? ম্যাডাম, আমি তো জিজ্ঞাসা করতে পারি না কোথায় নিয়ে যাচ্ছেন ছবিগুলো। সিনহা বাবু নিজেই তো ছিলেন গাড়ির পাশে। তুহিন সিনহা বলে উঠলেন, ম্যাডাম, আপনি বোধহয় কার্ডটা দেখেননি। গোল পার্কের কাছে একটা আর্ট গ্যালারিতে এক্সিবিশন হবে, সেরকমই লেখা আছে কার্ডে। নিশ্চয়ই সেই প্রদর্শনীর জায়গায় নিয়ে গিয়েছিলেন ছবিগুলো। গার্গী পরক্ষণে বলল, অনিল বাবু, আপনি কি রাকেশ বাবুর বন্ধুদের কারো সঙ্গে মোবাইলে যোগাযোগ করতে পেরেছেন? হ্যাঁ ম্যাডাম, ত্রিগুণবাবু এখান থেকে যাওয়ার পর দিনই সোজা কানপুরে চলে গেছেন। তার ছবির এক্সিবিশন হচ্ছে সেখানে। তিনি ঘটনা শুনে তাজ্জব। বিশাল বাবুর মোবাইলে সুইচ অফ ছিল, একটু আগে তাকে পেয়েছি। তিনি শুনে বিশ্বাসই করতে পারছেন না। বললেন, কি সর্বনাশ! আর 4 দিন পরে এক্সিবিশন! এত খাটাখাটুনি করলাম এ কদিন, সব শেষ হয়ে গেল। তিনি পাতিপুকুরের বাড়িতে আছেন, একটু পরেই এসে হাজির হবেন বললেন। আর প্রলয় লাহিড়ী? তিনি থাকেন খিদিরপুরে। তিনিও মর্মাহত এই খবরে। বললেন একটা গাড়ির চেষ্টা করছেন, না পেলে ট্যাক্সি ধরে চলে আসবেন এখানে। ঠিক আছে মিস্টার দাস, এবার আপনি জিজ্ঞাসা করতে পারেন। কাঞ্চন দাস বললেন, না ম্যাডাম, এদের কাছে আর আমার কিছু জিজ্ঞাস্য নেই। অনিল পান্ডা ঘর থেকে নিষ্ক্রান্ত হলে কাঞ্চন দাস বললেন, ম্যাডাম, আমার মনে হচ্ছে রাকেশ সিনহার নিকট বন্ধু কেউ এই কমপ্লেক্সে থাকলে তাকে একটু জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। তুহিন বাবু তেমন কেউ থাকলে তাকে একটু আসতে বলবেন। তুহিন মিত্র বললেন, সেটাই হয়েছে মুশকিল। উনি এখানে থাকতেন বটে, কিন্তু কারো সঙ্গে মিশতেন না। এমনকি আমরা কমপ্লেক্সের মধ্যে দুর্গাপূজা করি, সবাই পার্টিসিপেট করেন, কিন্তু উনি কখনো আসেন না, তবে চাঁদা দেন। তাহলে রাকেশ সিনহার যে দুই বন্ধু আসছেন তাদের জিজ্ঞাসাবাদ করে বোঝার চেষ্টা করি কি ঘটতে পারে কাল রাতে। কাঞ্চন দাস ঘড়িতে চোখ রেখে বললেন, তুহিনবাবু, এখন প্রায় 11:30 বাজে। আমি থানায় ফিরে যাচ্ছি কয়েকটা জরুরি কাজে। দুজনের কেউ এসে পৌঁছলে আমাকে জানাবেন, আমি আবার চলে আসব তাদের জবানবন্দি নিতে। তিনি উঠে যাওয়ার ঠিক আগের মুহূর্তে একটা ট্যাক্সি নিয়ে এসে হাজির হলেন লম্বা গড়নের এক সুদর্শন ভদ্রলোক। চোখে মোটা ফ্রেমের চশমা, চোয়ালে বাহারি চাপদাড়ি। কমপ্লেক্সের গেটের কাছে ট্যাক্সি ছেড়ে দিয়ে সিকিউরিটি রুমের কাছে আসতে তাকে সঙ্গে করে নিয়ে এলেন একজন সিকিউরিটি স্টাফ। ক্লাব রুমের ভিতরে ঢুকে তাকালেন ওসির দিকে। বললেন, আমি প্রলয় লাহিড়ী। তাকে বসতে বলে কাঞ্চন দাস জিজ্ঞাসা করলেন, আপনি রাকেশ সিনহার ফ্ল্যাটে দুদিন ছিলেন, ওর এক্সিবিশনের ব্যাপারে সাহায্য করছিলেন শুনলাম। গার্গী লক্ষ্য করছিল হ্যান্ডসাম চেহারার প্রলয় লাহিড়ী কথা বলেন খুবই আস্তে। চোখ দেখেই অনুমান করা যায় ব্যবহারে শুধু ভদ্র নয়, খুব বুদ্ধিমানও। থানার আধিকারিকের জিজ্ঞাসার উত্তরে বললেন, হ্যাঁ, কিন্তু হঠাৎ এরকম একটা ঘটনা কি করে হলো বুঝতে পারছি না। কাল রাত্রি 1:30টায় ফোনে কথা হয়েছে। তাই নাকি? রাত্রি 1:30টায় কথা বলেছেন? হ্যাঁ, বললেন সন্ধে একটা ছবি শুরু করেছেন, কিন্তু কি আঁকবেন তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে ওর মোবাইলটা কোথাও পাওয়া যাচ্ছে না মিস্টার লাহিড়ী। হ্যাঁ, সেটা আমি বুঝেছি। আপনাদের এখান থেকে খবরটা শোনার পর ওর মোবাইলে ফোন করছিলাম, কিন্তু তার সুইচ অফ শোনালো। সাধারণত ওর বিছানায় পড়ে থাকে মোবাইলটা। তাহলে যে খুন করেছে সেই নিয়ে গেছে মোবাইলটা। তাহলে ওর এক্সিবিশনের এখন কি হবে? প্রলয় লাহিড়ী খুব চিন্তিত। বললেন, যার এক্সিবিশন সেই যদি চলে গিয়ে থাকে তাহলে আর এক্সিবিশন কি করে হবে? দেখি বিশালের সঙ্গে কথা বলে। বিশালবাবু এখনো এসে পৌঁছলেন না কিন্তু। হ্যাঁ, আমি দুবার ট্রাই করেছিলাম, সুইচ অফ বলছিল। একটু আগে নিজেই ফোন করে বললো ট্যাক্সি পাচ্ছে না, দাঁড়িয়ে আছে রাস্তায়, হয়তো একটু পরেই এসে পড়বে। প্রলয় বাবু, আপনার কি মনে হয় রাকেশ সিনহা কেন খুন হলেন? প্রলয় লাহিড়ীকে খুব বিপন্ন দেখালো। বললেন, আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না এরকম কি করে ঘটতে পারে।
এখান থেকে যিনি ফোন করেছিলেন তিনি জানালেন জানালার গ্রিল বাঁকানো, কিন্তু ফ্ল্যাটের জানালার গ্রিল বাঁকিয়ে কি একজন মানুষ ভেতরে ঢুকতে পারে? তাছাড়া নিশ্চয়ই শব্দ হয়েছিল, তাতে রাকেশের ঘুম ভেঙে যাওয়াই তো উচিত। অথচ কি অবাক কাণ্ড, রাকেশের ঘুম ভাঙল না। কাঞ্চন দাস তাকালেন গার্গীর দিকে। আপনি কিছু জিজ্ঞাসা করবেন? গার্গী বলল, হ্যাঁ, একটাই প্রশ্ন। মিস্টার লাহিড়ী, রাকেশ সিনহার ফ্ল্যাটের বারান্দায় রোজ ভোরে খবরের কাগজ ফেলে দিয়ে যায় হকার। আজ সকালেও ফেলে দিয়ে গেছিল, কিন্তু কে কাগজটা ভিতরে নিয়ে গেলেন বলতে পারেন? প্রলয় লাহিড়ী একটু ভেবে বললেন, রাকেশের খবরের কাগজ পড়া নিয়ে খুব একটা আগ্রহ দেখিনি। আমি বা বিশাল মাসে একবার দুবার এসে রাত কাটাই ওর ফ্ল্যাটে। কখনো আমি একা আসি, কখনো বিশাল একা আসে, কখনো দুজনেই একসঙ্গে আসি। কাগজটা আসার পর পড়েই থাকে বাইরে। সাধারণত রুক্মিণী কাজ করতে আসার সময় ভিতরে নিয়ে আসে, তবে বিশালের কাগজ পড়ার নেশা আছে। ও এখানে থাকলে বাইরে কাগজের শব্দ পেলেই লাফ দিয়ে কাগজ তুলে নিয়ে এসে ডুবে যায় তার মধ্যে। ঠিক আছে। গার্গী তাকায় কাঞ্চন দাসের দিকে। ওসি তখন উঠে পড়েছেন চেয়ার থেকে। প্রলয় লাহিড়ীকে বললেন, আপনি এখন ফিরে যান বাড়িতে, কোথাও যাবেন না। আমরা ফোন করলে আবার চলে আসবেন। হ্যাঁ, ঠিক আছে। আমার নিজেরও একটা প্রদর্শনী আছে সামনের মাসে, আমাকেও ব্যস্ত থাকতে হচ্ছে। তার মধ্যে যে কি বিপদ ঘটে গেল। প্রলয় লাহিড়ী বললেন, আপনারও প্রদর্শনী? আর বিশাল বর্গের প্রদর্শনী কবে? প্রলয় লাহিড়ী হাসলেন। প্রদর্শনী হওয়ার মতো ছবি এখনো বিশাল আঁকেনি। রাকেশের কাজ নিয়েই ব্যস্ত থাকে ও। ও বলে ওসি তুহিন মিত্রকে বললেন, অফিসে আমার কয়েকটা জরুরি কাজ আছে, এখন চলে যাচ্ছি। বিশাল বর্গী এখানে পৌঁছলে আমাকে একটা ফোন করে দেবেন। আর গার্গীকে বললেন, ম্যাডাম, আপনি কি অফিসে যাবেন না থেকে যাবেন বিশাল বর্গীর ইন্টারোগেশন করার সময়? গার্গীও মনে মনে হিসেব করছিল অফিসে যাবে কিনা। তার অফিস ডেকার্স লেনে, কসবা থেকে এতটাই দূরে যে সেখানে একবার ঢুকে গেলে এখানে চট করে ফিরে আসা মুশকিল। বলল, মিস্টার দাস, ঘটনাটা যেহেতু আমাদেরই কমপ্লেক্সের, বিষয়টা নিষ্পত্তি না করে অফিসে চলে যাওয়াটা ঠিক হবে না। মিস্টার দাস বললেন, ব্যাস, তাহলে আমি নিশ্চিন্ত। ওসির জিপ শব্দ করে কমপ্লেক্স থেকে বেরিয়ে যাওয়ার পর গার্গীও উঠে পড়ল। তুহিন মিত্রকে বলল, আমি ফ্ল্যাটে গিয়ে লাঞ্চ করে নিই। আপনারাও তো সকাল থেকে আছেন, নিশ্চয়ই আপনাদেরও কারো খাওয়া হয়নি। সিকিউরিটিদের বলে রাখুন বিশালবাবু এলে আমাদের সবাইকে যেন খবর দেয়। ফ্ল্যাটে ঢুকে সায়নকে একটা ফোন করে দিল সমস্ত খবর পুঙ্খানুপুঙ্খ জানিয়ে। আধ ঘন্টাটাক পরে সবে ডাইনিংয়ে তার খাওয়া শেষ করেছে। সেই সময় তুহিন মিত্রের ফোন। ম্যাডাম, রাকেশ সিনহার বন্ধু বিশাল বর্গী এসেছেন এখানে। গার্গী ব্যস্ত হয়ে বলল, তাই নাকি? আমি এখনই যাচ্ছি। সেই সঙ্গে থানার ওসিকেও একটা ফোন করে দিন। ওকে জানিয়ে দিয়েছে ম্যাডাম, বললেন আধ ঘন্টার মধ্যে আসছেন। তুহিন মিত্র জানালেন। গার্গী মোবাইল বন্ধ করে দ্রুত প্রস্তুত হয়ে বেরিয়ে পড়ল ফ্ল্যাটের চাবি দিয়ে ক্লাব রুমের উদ্দেশ্যে। ক্লাব রুমে ঢুকে দেখল তুহিন মিত্রের পাশে বসে আছেন এক মাথা উস্কো খুস্কো চুলের একজন। গার্গী চোখ পাতে লোকটির দিকে। মাঝারি উচ্চতার লোকটি মধ্যবয়স্ক, মাথায় মস্ত টাক, নীল ট্রাউজার্সের উপর হলুদ রঙের টি শার্ট, চোখে পুরু কাচের চশমা। মর্মান্তিক খবরটি শুনেই পাতিপুকুর থেকে যত দ্রুত সম্ভব এসেছেন বলেই ঝড়গ্রস্ত চেহারা। বিশাল বর্গী থতমত মুখে জিজ্ঞাসা করলেন, থানার বড়বাবু চলে গেছেন? হ্যাঁ শুনে খুব আফসোস করে বললেন, ইস, ওকে তো অনেক কিছু জানানোর ছিল। বিশাল বর্গীর সঙ্গে তুহিন মিত্র আলাপ করিয়ে দিলেন গার্গীর। বললেন, বিশাল বাবু, ইনি হলেন গার্গী চৌধুরী। গার্গী লক্ষ্য করল লোকটির অপ্রস্তুত ভাব। তার চেহারা ও অভিব্যক্তি পড়ে নিয়ে বলল, আমাকে আপনি বোধহয় চেনেন না। আমি এই ড্রিম হাউস কমপ্লেক্সের বাসিন্দা। আপনি রাকেশ সিনহার বন্ধু ও শুভানুধ্যায়ী। শুনলাম আপনি আর প্রলয় লাহিড়ী দুদিন ওর সঙ্গে ছিলেন। আপনার অভিজ্ঞতা কি আমরা শেয়ার করতে পারি? বিশাল বর্গী তখন তুহিন মিত্র আর গার্গী চৌধুরী দুজনকেই বুঝতে চাইছেন বড় বড় চোখ করে। গার্গী বলল, রাকেশ সিনহার একটা প্রদর্শনী হবে এই মর্মে একটা কার্ড এসেছে সবার নামে। আপনি তো জানেন সব। বিশাল বর্গী ঘাড় নেড়ে মাথা চাপড়ে বলল, হ্যাঁ,
সব প্রোগ্রাম ভেস্তে গেল। এই তো 13 তারিখে এসে কাল সন্ধেবেলা গেলাম। দুদিন ধরে ওর সমস্ত ছবি নিয়ে গেলাম গ্যালারিতে সাজাবো বলে। রাকেশদা বললেন আর মাত্র 2টো ছবি আঁকলেই এই সিরিজটা শেষ হয়ে যাবে। আমি দুদিনে ঠিক নামিয়ে ফেলবো 2টো ছবি। কিন্তু কি যে ঘটে গেল, আমি তো বিশ্বাসই করতে পারছি নে। জানালার গ্রিল বাঁকিয়ে। গার্গী সায় দিয়ে বলল, আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে, কিন্তু খুনি গ্রিল বাঁকিয়ে যেটুকু ফাঁক করতে পেরেছে তার ভিতর দিয়ে একজন লোক ভিতরে ঢুকতে পারে কিনা সন্দেহ। ম্যাডাম, আমি সিকিউরিটির খাতায় নাম এন্ট্রি করে সোজা গিয়ে দেখে এলাম রাকেশ তার ফ্ল্যাটটা। আমার মনে হলো জানালার গ্রিল একবার বাঁকিয়ে ঘরে ঢুকে তারপর বেরোনোর পর আবার সোজা করে দিয়েছে। গার্গী অবাক হয়ে বলল, আপনি এখন গিয়ে সেটা দেখলেন? হ্যাঁ, রাকেশদের সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক। এই কমপ্লেক্সে প্রথম থেকে যাতায়াত করছি। আমি একবার দেখেই বুঝে গেছি কি হয়েছে। গার্গী জানতে চাইল, কি হয়েছে? আশপাশের লোকজন জেনে গেছে রাকেশ তার অনেক টাকা হয়েছে। নিশ্চয়ই কেউ বা কারা সেই খবর জেনে ফেলে ডাকাতি করার উদ্দেশ্যে ঢুকেছিল ফ্ল্যাটের মধ্যে। কিন্তু তারা কোনো কিছু নিয়েছে বলে মনে হচ্ছে না তো, গার্গী বলল। বিশালবর্গী অবাক হয়ে বললেন, কিন্তু ফ্ল্যাটের আলমারি তো খোলা, নিয়েছে হয়তো। গার্গী তাকায় লোকটির বিভ্রান্ত মুখের দিকে, জিজ্ঞাসা করল, আপনি কি করে জানলেন আলমারি খোলা? বিশালবর্গী বিব্রত হয়ে বললেন, সবাই বলছে। কে বললো আপনাকে? ওই যে সিকিউরিটি রুমে বলা বলি করছে সবাই। গার্গী হঠাৎ জিজ্ঞাসা করল, বিশালবাবু, এই দুর্ঘটনার পর রাকেশ সিনহার প্রদর্শনীর কি হবে? বিশালবর্গীকে খুব চিন্তিত দেখা গেল। বলল, আর্ট গ্যালারিতে টাকা জমা দেওয়া হয়ে গেছে। এখন তারা তো টাকা ফেরত দেবে বলে মনে হয় না, কিন্তু এই পরিস্থিতিতে প্রদর্শনী করা যাবে বলে মনে হয় না। তার সঙ্গে কথা বলার মুহূর্তে একটা ফোন এলো তুহিন মিত্রের ফোনে। তিনি ফোন অন করে বললেন, ও বড়বাবু বলছেন? হ্যাঁ, বিশালবাবু এখানেই আছেন। আপনি কি এখনই আসবেন? ম্যাডাম তার সঙ্গে কথা বলছেন। ও, আপনি আসছেন? ঠিক আছে। ফোন সুইচ অফ করে তুহিন মিত্র তাকালেন গার্গীর দিকে, বললেন, বড়বাবু আসছেন। গার্গী ঘাড় নাড়ল। ঠিক আছে। বিশালবাবুকে আর একটাই প্রশ্ন, আপনার কাছে কি রাকেশ সিনহার ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি থাকে? বিশালবর্গী খুবই থতমত খেয়ে বললেন, হ্যাঁ, সেই প্রথম থেকেই থাকে। কই দেখি। বিশালবর্গী ইতস্তত করছেন দেখে তুহিন মিত্র বললেন, থাকলে বার করুন। বিশালবর্গী কিন্তু কিন্তু করে বললেন, মানে এটা আমার কাছে সেই ফ্ল্যাট কেনার দিন থেকেই রয়ে গেছে। রাকেশদা কাউকেই দিতে বারণ করেছেন। ঠিক আছে, এখন তো তিনি নেই। আপনাকে বকবেন না, দেখি চাবিটা। বলে পকেট থেকে বার করলেন একটা বড় চাবির তোড়া। এত বড় চাবির তোড়া থেকে তুহিন মিত্র বললেন, এত চাবি কিসের? এখানকার ফ্ল্যাটের সঙ্গে অন্য জায়গার কোনো ফ্ল্যাটের চাবি আছে নাকি? বলে তার হাত থেকে চাবির তোড়া নিতে বিশালবর্গী বেশ ভীত কণ্ঠে বললেন, না, মানে রাকেশের তো 3rd ফ্লোরেও একটা ফ্ল্যাট আছে। তুহিন মিত্র অবাক হয়ে বললেন, D/8, তাই না? কি আশ্চর্য, এই ফ্ল্যাটটার মালিক কে তা কিছুতেই জানতে পারিনি এতদিন। শুধু বছরে একবার মানি অর্ডারে মেইনটেনেন্স চার্জ এসে পৌঁছতো সেক্রেটারির নামে। আমি ভেবেছিলাম কোনো এনারাই হবেন। ম্যাডাম, ওকে আর কিছু জিজ্ঞাসা করবেন? না, আমার যা জানার হয়ে গেছে, গার্গী বলল। বিশালবর্গী বড় বড় চোখ করে জিজ্ঞাসা করলো, কি জেনে গেছেন? মানে আপনার থেকে যা জানার তা হয়ে গেছে। এখন অফিসার ইনচার্জ এসে যা জিজ্ঞাসা করার করবেন। ওসি না আসা পর্যন্ত আপনি এখানে অপেক্ষা করুন। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, বাইরে থানার ঝকঝকে জিপটা এসে দাঁড়ালো। কাঞ্চন দাস ঘরে ঢুকে বললেন, বিশালবাবু, পাতিপুকুর থেকে কসবা আসতে আপনার এত সময় লাগলো? বিশালবর্গী বেশ অপ্রস্তুত হলেন, বললেন, স্যার, মোবাইলটা চার্জে বসিয়েছিলাম বলে সুইচ অফ করে রেখেছিলাম। তারপর খুলে দেখি অনেকগুলো মিসড কল। আমাকে এখন সিকিউরিটির লোক বললে আপনি অনেকক্ষণ আগে ভিজিটার্স বুকে নাম লিখেছেন, কিন্তু আমাদের কাছে ইচ্ছে করে দেরি করেছেন। ওসি মিস্টার দাস বললেন।
না স্যার, না স্যার। বিশাল বর্গী বেশ ঘাবড়ে গেলেন। বললেন, আমি স্যার রাকেশের ফ্ল্যাটে গিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম কি করে এরকম একটা ঘটনা ঘটলো, কিভাবে খুন হলো রাকেশ, কে খুন করতে পারে। কাঞ্চন দাস ভুরু কুঁচকে বললেন, আপনি কি বুঝতে পারলেন কিভাবে খুন হয়েছেন, কে খুন করেছেন? হ্যাঁ, ভিতরের আলমারি খোলা, দেখেই বোঝা যাচ্ছে চুরি ডাকাতির কেস। আমি যে দুদিন ছিলাম রাতের বেলা বুঝতে পারছিলাম লোক ঘোরাঘুরি করছে। বুঝতে পারছিলেন? তা কাউকে জানিয়েছিলেন? বিশাল বর্গী ঘাড় নেড়ে বললেন, না, বলিনি। কারণ এখানে কড়া সিকিউরিটি আছে, ভেবেছিলাম নিশ্চয়ই তারা ব্যবস্থা নেবে। গার্গী হঠাৎ জিজ্ঞাসা করলো, ঘটনাটা রাকেশবাবু বা প্রলয়বাবু কাউকে নিশ্চয়ই বলেছিলেন? না না, কাউকে বলিনি, ভাবলাম এত কড়া সিকিউরিটি যখন আছে। হঠাৎ গার্গী বলে উঠল, বিশাল বাবু, আমাদের সিকিউরিটি কিন্তু মোটেই কড়া নয়। কড়া হলে আপনি 15 তারিখে ভিজিটার্স বুকে ডিপার্চার তারিখ ও সময় লিখেও দিব্যি এই কমপ্লেক্সে রাত কাটিয়ে দিলেন। আবার আজ সকালে এই কমপ্লেক্সে বাস করেও দিব্যি গেটে গিয়ে অ্যারাইভাল কলামে নাম লিখিয়ে ফেললেন। বিশাল বর্গে থতমত খেয়ে বললেন, কে বললো আপনাকে? আমি অনুমান করলাম আপনার কথা শুনে আর অভিব্যক্তি পড়ে। কাঞ্চন দাসও অবাক হয়ে বললেন, ম্যাডাম, ঘটনাটা তাই নাকি? গার্গী এবার প্রত্যয় নিয়ে বলল, দেখুন তুহিনবাবু, আমাদের সিকিউরিটি ব্যবস্থায় কতটা ফাঁক রয়ে গেছে। রাকেশ সিনহা একজন প্রতিভাবান অথচ নিরীহ শিল্পী। তার বন্ধুরা এসে তার সঙ্গে সারাদিন থাকলেন, তার প্রদর্শনীর জন্য ছবি নিয়ে গেলেন, তার ঘরে রাত কাটিয়ে গেলেন, অথচ তাঁদেরই একজন বন্ধু সেজে তাকে খুনের ছক করলেন 2 দিন ধরে। তুহিন মিত্র বেশ চমকে উঠে বললেন, কি বলছেন ম্যাডাম? আমি সবার সঙ্গে কথা বলে বিষয়টা যেভাবে বুঝেছি তা সংক্ষেপে আপনাদের কাছে জানাতে চাই। মিস্টার দাস, আপনি সমস্ত বিষয়টা আরও ইনভেস্টিগেট করবেন, কিন্তু আমার বক্তব্যটা আপনারা শুনুন। কাঞ্চন দাস অবাক হয়ে বললেন, বলুন ম্যাডাম। আপনারা জানেন রাকেশ সিনহার 3জন বন্ধু গত কয়েকদিনের মধ্যে তাঁর বাড়িতে এসেছিলেন একটা প্রদর্শনী সফল করে তোলার জন্য। তাদের মধ্যে ত্রিগুণ ভদ্র মাত্র একদিন কয়েক ঘন্টার জন্য এসেছিলেন। তিনি এখান থেকে বেরিয়ে তার নিজের প্রদর্শনীর কাজে চলে গেছেন কানপুর। বাকি 2 বন্ধু প্রলয় লাহিড়ী আর বিশাল বর্গী নিজেদের উপর তুলে নিয়েছেন রাকেশ সিনহার প্রদর্শনীর দায়িত্ব। দুজনের মধ্যে প্রলয় লাহিড়ী যথেষ্ট প্রতিষ্ঠিত, তার প্রদর্শনীও হবে কিছুদিনের মধ্যে। বাকি বন্ধু বিশাল বর্গী বহুদিন ধরে ছবি আঁকছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রদর্শনী করে উঠতে পারেননি। তার কারণ তিনি শিল্পী হিসেবে একেবারেই কমজোরি, তার অর্থনৈতিক অবস্থাও ভালো নয়। এখন নিকট বন্ধু অনেক সময় লোভের বশবর্তী হয়ে শত্রু হয়ে যায়। এখন রাকেশ সিনহার 2টো ফ্ল্যাট, একটি তার নিজের নামে, অন্যটি বেনামে। আশ্চর্য এই যে 2টো ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি একমাত্র বিশাল বর্গীর কাছেই থাকে। তাকে এতটাই বিশ্বাস করেন রাকেশ সিনহা। তার ব্যাংক ব্যালেন্সও প্রচুর। বিশাল বর্গী তার সমস্ত খবর রাখেন। তার কাছেই থাকে 2টি ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি। ফলে অনেক দিন ধরেই রাকেশ সিনহা তার টার্গেট। তার উপর তিনি বুঝতে পেরেছেন রাকেশ সিনহার এবারের প্রদর্শনীর ছবিগুলো প্রচুর দাম পাবে। তিনি অতএব ঠিক করলেন প্রদর্শনীর দায়িত্ব তিনি নিজেই ঘাড়ে রাখবেন এবং ছবিগুলি এখান থেকে প্রদর্শনীতে নিয়ে যাচ্ছেন বলে অন্য কোথাও জমা করবেন। তারপর খুন করবেন রাকেশ সিনহাকে। ছবিগুলো তখন তারই হয়ে যাবে, যেহেতু রাকেশ সিনহার কোনো উত্তরাধিকারী নেই। এরকম পরিকল্পনা করে ছবিগুলো 2 দিন ধরে নিয়ে গেলেন বাইরে। কোথায় রেখেছেন তা একমাত্র তিনিই জানেন। এই পৃথিবীতে রাকেশ সিনহা একা মানুষ, অন্তত কোনো একজনকে তাকে বিশ্বাস করতেই হয়। সেই বিশ্বাস তিনি করেছিলেন তার দীর্ঘদিনের অনুজ প্রতিম বন্ধু বিশাল বর্গীকে। সেই বিশাল বর্গী এরকম একটি অনুচিত কাজ করে বন্ধুকৃত করলেন আজ ভোরে। কাঞ্চন দাস অবাক হয়ে শুনছিলেন গার্গীর যুক্তি। বললেন, হ্যাঁ, আপনি বলছিলেন আজ ভোরেই হয়েছে খুনটা। হ্যাঁ মিস্টার দাস, ভোরে হয়েছে অনুমান করেছি 2টি কারণে। 1, ঘরে কোনো পিঁপড়ে না থাকা। 2, জানালা খোলা থাকা সত্ত্বেও ঘরটা তখনও খুব ঠান্ডা। আমরা ভাবছিলাম অত ভোরে কে তার ঘরে ঢুকতে পারে। গতকাল সন্ধে প্রথমে এখান থেকে বেরিয়ে যান প্রলয় লাহিড়ী। চলে যাওয়ার 1 ঘন্টা পর বিশাল বর্গী গেটে গিয়ে ডিপার্চার টাইম নোট করেন।
তাহলে রাকেশ সিনহার চেনা কারো পক্ষে থাকার কথা নয়, বাইরের কারো পক্ষে ঢোকাও সম্ভব নয়। ফ্ল্যাট ইন্টারলকড থাকায় তার মানে এমন কেউ ঢুকেছেন যার কাছে ডুপ্লিকেট চাবি থাকা সম্ভব। অতএব আমি আন্দাজ করছিলাম রাকেশ সিনহার চেনা কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। অতএব তার 3 বন্ধুর কথা ভাবতে শুরু করি। একজন কানপুরে আছেন, তার পক্ষে এ কাজ করা সম্ভব নয়। বাকি দুজনকে সন্দেহের তালিকায় রাখি। সেই দুজনকে যখন ইন্টারোগেট করা হয় তখনই বুঝতে পারি তাদেরই একজন হত্যাকারী। প্রলয় লাহিড়ী আগের দিন রাত 1:30টায় ফোন করেছেন রাকেশ সিনহাকে। আজ সিকিউরিটি অফিসার তাকে মোবাইলে ফোন করার সঙ্গে সঙ্গে সাড়া পেয়েছেন, কিন্তু বিশাল বর্গীকে পাওয়া যায়নি। আসলে বিশাল বর্গী শিল্পী হিসেবে ব্যর্থ। তিনি রাকেশ সিনহার খ্যাতি ও অর্থের প্রাচুর্য দেখে ঠিক করেছিলেন তাকে খুন করে সমস্ত অর্থ আর ছবির মালিক হবেন। তাই গতকাল সন্ধেয় তিনি প্রলয় লাহিড়ীর সঙ্গে বেরোলেন না। তার 1 ঘন্টা পরে রাকেশ সিনহার ফ্ল্যাট থেকে বেরিয়ে গেটে ডিপার্চার টাইম নোট করে কৌশলে সিকিউরিটিকে ফাঁকি দিয়ে ফিরে গেলেন ডি ব্লকে। কিন্তু D/1 না ঢুকে চলে গেলেন D/8-এ। রাকেশ সিনহা জানলেন না বিশাল বর্গী রয়ে গেছেন এখানে। তাকে না জানতে দেওয়ার অর্থ তাঁর থেকে যাওয়ার বিষয়টা যাতে প্রলয় লাহিড়ী বা অন্য কেউ জানতে না পারেন বিশাল বর্গীর উপস্থিতি। মোবাইলের সুইচও অফ করে রাখলেন। রাতটা D/8-এ কাটিয়ে খুব ভোরে নিচে নেমে তাঁর কাছে থাকা D/1-এর দরজার ডুপ্লিকেট চাবি দিয়ে ঢুকে ঘুমন্ত রাকেশ সিনহাকে খুন করলেন বালিশ চাপা দিয়ে। তারপর একটা অ্যালিবাই তৈরি করতে বন্ধ দরজার গ্রিল বাঁকালেন সুকৌশলে, যাতে বাইরের লোক মনে করে গ্রিলের ফাঁক দিয়ে ঢুকেছিল কেউ। কিন্তু বিশাল বর্গী একটা ভুল করলেন। তার খবরের কাগজ পড়ার ঝোঁক আছে, তাই কাজ শেষ করে বেরিয়ে আসার সময় খবরের কাগজটা বারান্দায় দেখে সেটিতে চোখ বুলিয়ে আবার ফ্ল্যাটের ভিতরে রেখে চলে গেলেন D/8-এ। উপর থেকে নজর রাখলেন কি ঘটছে নিচে। এমন সময় পুলিশ এসেছে দেখেও চুপ করে বসে রইলেন উপরে। তারপর যখন পুলিশ চলে যাওয়ার সময় হয়েছে তখন গোপনে নিচে নেমে সিকিউরিটি রুমে গিয়ে ভিজিটার্স বুকে লিখলেন যেন এখনই কমপ্লেক্সে ঢুকলেন পাতিপুকুর থেকে। গার্গী অনেকক্ষণ এক নাগাড়ে বলে একটু থেমে চোখ পাতল প্রতিটি মুখের দিকে। মনে হলো বিশাল বর্গীর মুখের রক্ত শুষে নিয়েছে কেউ। তুহিন মিত্র বললেন, তাহলে D/1-এ ঢুকলে নিশ্চয়ই প্রমাণ পাওয়া যাবে কেউ এখানে গতরাতে ছিলেন। নিশ্চয়ই পাওয়া যাবে। আসলে বিশাল বর্গী তো খুন করার মানুষ না, হঠাৎ লোভে পড়ে কাজটা করেছেন একেবারে কাঁচা হাতে। ফলে তাঁর এখানে ঢোকার পর তার কথাবার্তা আর শরীরী ভাষা দিয়েই তিনি বুঝিয়ে দিলেন তিনিই কালপ্রিট। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ হলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।